আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি কামরুন নাহারভি এবং আমি ফারজানা তানি। নতুন আইন অনুযায়ী প্রথমবারের মতো বৈঠক করল নির্বাচন কমিশন। নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটি। বিকেলে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ 14 ফেব্রুয়ারি শেষ হতে চলায় আইন অনুযায়ী কমিটিকে 15 কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে আছেন সহকর্মী আতিকা রহমান, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। আতিকা, বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে জানাবেন আমাদের। ধন্যবাদ অভি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে। এখানে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে যে সার্চ কমিটি গঠিত হয়েছে সেই সার্চ কমিটি কিন্তু আজকে প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং বিকাল 4টায় এই বৈঠক শুরু হয়। এখন পর্যন্ত বৈঠক চলছে। একটু হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আমাদেরকে ব্রিফ করবেন, তখন কিন্তু আসলে আমরা জানতে পারবো যে আসলে আজকের বৈঠকের কোনো অগ্রগতি বা এই বিষয়ে তারা আপডেট জানাবেন। আপনাকে বলে রাখি যে 14 ফেব্রুয়ারি কিন্তু নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে, বর্তমান কমিশনের মেয়াদ, এবং একই সঙ্গে কিন্তু এই সার্চ কমিটির আইন অনুযায়ী 15 কার্যদিবসের মধ্যেই কিন্তু সার্চ কমিটির সদস্যরা নতুন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে বাকি 4 কমিশনার রয়েছেন তাদের নাম কিন্তু রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবেন এবং সেই প্রস্তাবিত নাম থেকেই কিন্তু রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জন নির্বাচন কমিশনার নিয়োগ দিবেন। এবং আমরা যেটি জেনেছি যে 14 ফেব্রুয়ারি যেহেতু বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে, সেহেতু হয়তোবা 13 তারিখের মধ্যেই নির্বাচন কমিশনারদের নাম হয়তোবা ঘোষণা করা হবে। এবং এইবারই প্রথম কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে আইন করে সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে। এই কারণে কিন্তু মানুষের আলোচনা এবং আপনারা জানেন যে বেশ কিছু সমালোচনাও হয়েছে, কারণ বিএনপি সহ অন্যান্য অনেক রাজনৈতিক দল কিন্তু এই সার্চ কমিটিকে মানেননি, তারা বলেছেন, এবং নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াকেও তারা কিন্তু প্রত্যাখ্যান করেছে। এবং রাষ্ট্রপতির সঙ্গে যে সংলাপ হয়েছে সেই সংলাপেও কিন্তু অনেক রাজনৈতিক দল অংশ নেননি। তো এই সার্চ কমিটির প্রথম বৈঠক এবং হয়তোবা আর 1-2টি বৈঠক হবেন। এরপরে কিন্তু প্রতিটি পদের প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে বাকি 4 কমিশনের প্রতি পদের বিপরীতে তারা 2টি করে নাম প্রস্তাব করবেন এবং পরবর্তীতে এই নামগুলোর প্রস্তাবের মধ্য থেকে কিন্তু রাষ্ট্রপতি চূড়ান্তভাবে প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জন নির্বাচন কমিশনার নিয়োগ দিবেন। একটু পরেই মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিং করবেন। আপনারা দেখছেন যে এখানে অপেক্ষারত রয়েছেন গণমাধ্যম কর্মীরা, তারা কিন্তু ব্রিফিং এর জন্য অপেক্ষা করছেন। ব্রিফিং থেকে পেলে হয়তোবা আমরা কিছু আজকের এই বৈঠকের কোনো অগ্রগতি সম্পর্কে জানতে পারবো। এই ছিল আমার কাছ থেকে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জ থেকে সার্চ কমিটির বৈঠকের সবশেষ আপডেট খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আতিকা রহমান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন নির্বাচন কমিশন গঠনে যে সার্চ কমিটি করা হয়েছে তা আওয়ামী খাস কমিটি। এই কমিটি দিয়ে নিরপেক্ষ কমিশন গঠন সম্ভব হবে না। জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ হুঁশিয়ারি দিয়েছেন, গ্রহণযোগ্য এই সার্চ কমিটি নিয়ে প্রশ্নের কোনো সুযোগ নেই। ইসরা জাহানিমার রিপোর্টে দেখুন বিস্তারিত। ভোট ডাকাতির নির্বাচন করতে নবগঠিত সার্চ কমিটি আওয়ামী ভাবাদর্শের মানুষদের নিয়ে করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। 6 সদস্য বিশিষ্ট একটি সার্চ কমিটি করেছে। রিজভী বলেন, এই অনুসন্ধান কমিটি দিয়ে যোগ্য ইসি ও সুষ্ঠু নির্বাচন হবে না, তাই নিরপেক্ষ ভোটের জন্য তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো উপায় নেই। এই আইন জনগণকে ঠকাবার কৌশল মাত্র। আওয়ামী বাকশালী চেতনার দ্বারা উদ্বুদ্ধ মুজিব কোট পরা লোকেরাই সরকারের সার্চ কমিটিতে থাকবেন। এটাকে সার্চ কমিটি না বলে বরং আওয়ামী খাস কমিটি বলাই যুক্তিযুক্ত মনে করি। তাদের মনোনীত নির্বাচন কমিশন নিয়ে দেশের জনগণ বা বিএনপির কোনো আগ্রহ নেই। এদিকে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, সার্চ কমিটি নিয়ে যারা নেতিবাচক মন্তব্য করছে তারা স্বাধীন নির্বাচন কমিশন চান না। তিনি আরো বলেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এটা নিয়ে যারা নেতিবাচক মন্তব্য করে মূলত আসলে আমাদের
স্বাধীন নির্বাচন ব্যবস্থার প্রতি তাদের আগ্রহ নেই বা স্বাধীন নির্বাচন ব্যবস্থা যারা বিশ্বাস করে না, তাদের মধ্যে থেকে এরকম নেতিবাচক কথাবার্তা চলে আসছে। ইসরাত জাহান ইমা, RTV, ঢাকা। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, গেল 13 বছরে দেশে উন্নয়নের ধারা সরকার অব্যাহত রাখলেও নানাভাবে ষড়যন্ত্র করছে বিএনপি। সকালে সিরাজগঞ্জে পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতায় এই অভিযোগ করেন তিনি। বিএনপিকে সতর্ক করে দিয়ে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি স্ফুলিঙ্গের নাম। এই স্ফুলিঙ্গের বিস্ফোরণে বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি হয়েছে। কাজেই সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। বিএনপি জামাতের বাংলাদেশ তিনি আমাদের সার্বিকভাবে সহযোগিতা করে মধ্যমায়ের দেশ হয়েছে 2031 সাল নাগাদ বাংলাদেশ হবে উচ্চ মধ্যমায়ের দেশ। এটি আমাদের পরিকল্পনা। জাতীয়তাবাদী দল বিএনপির প্যাডে নিজে স্বাক্ষর করে চিঠি লিখেছে আমেরিকার বিভিন্ন দপ্তরের কাছে যে বাংলাদেশকে সাহায্য বন্ধ করার জন্য। অনুসন্ধান কমিটির সদস্যদের দলমতের ঊর্ধ্বে উঠে নির্বাচন কমিশনার হিসেবে যোগ্য ও সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি খুঁজে বের করতে হবে। কমিটি চাইলে রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের কাছে নাম চাইতে পারে বলে মনে করেন আপিল বিভাগের সাবেক 2 বিচারপতি এম এ মতিন ও নিজামুল হক নাসিম। সময় স্বল্পতাকে প্রতিবন্ধকতা মনে করেন না তারা। আরও জানাচ্ছেন শামীমা আক্তার। আইন অনুযায়ী 15 কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশনার হিসেবে 10 ব্যক্তির নাম প্রস্তাব করার সুযোগ থাকলেও বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে 14 ফেব্রুয়ারি। সে হিসেবে অনুসন্ধান কমিটি সব মিলিয়ে 7 কার্যদিবস সময় পাবে। আরো সময় হলে ভালো হতো, মানুষ জানবে তার সম্বন্ধে, খোঁজখবর জানবে, তাই না, যে এদের পাবলিক ওপিনিয়নটা কি আছে এদের সম্বন্ধে এবং সততা সম্বন্ধে, বা তাদের যে কাজটা করতে পারে কর্মক্ষমতা কীরকম রয়েছে, এরকম দেখতে পারবে। সুনাম এবং সততা দুইটাই দেখবে। সততা এবং সুনাম বিবেচনা করিয়া এইরকম ল্যাঙ্গুয়েজ আছে, 4-এর 1 আর 4-এর 2। তো এটা তো অনেক ক্ষমতা তাদের। নির্বাচন কমিশনটি হবে কয়েকজন লোকের সব কম্বিনেশনে, যারা সৎ, তারা যোগ্য, যারা বিশ্বাসযোগ্য, যারা মানুষের প্রতি তাদের শ্রদ্ধাবোধ আছে, এই ধরনের লোকদেরকে যদি নেওয়া হয় আমি সবসময় তাদেরকে গ্রহণ করতে রাজি। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটির সদস্যদের দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করার পরামর্শ দেন এই 2 বিচারপতি। রাজনৈতিক বিবেচনায় কোনো দক্ষ লোককে আপনি বাছাই থেকে বাদ দেওয়াটা অন্যায় হবে। কোনো না কোনো দলের চেয়ে তো সাপোর্টের হবেই, কারণ তো মানুষ তো ওটা পলিটিক্যাল অ্যানিমেল, তাই না। পলিটিক্যাল অ্যানিমেল যদি আপনি বলেন, সংজ্ঞায়িত করেন মানুষকে, তাহলে তার বাইরে যাবে না, আর কি থাকবে কোনো না কোনো পলিটিক্যাল মতবাদ তার থাকতে হবে। তো এটা তার সকল কাজে তো তাকে করবে, নাচ্ছন্ন করবে না। মানে যদি তারা তাদের কার্যাবলীর মাধ্যমে সততা প্রমাণ করে থাকেন এবং তারা সমাজের কাছে অ্যাকসেপ্টেবল লোক হিসেবে পরিচিত হন, তাহলে তাদেরকে এই সার্চ কমিটির যদি তাদেরকে চয়েস করে, এবং সেখানে আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত মতামত হলো আমি কোনো আপত্তি দেখি না। রাজনৈতিকভাবে তার রাজনৈতিক কোন যুগে কি পরিচয় ছিল সেইটা নিয়ে এই ব্যাপারে ডিবেট করার। জনগণ যারা যা মনে করে, যাদেরকে ভালো মনে করে, তাদেরকে যেন ঠিকভাবে ভোট দিতে পারে, এইটা এনশিওর করা হলো ইলেকশন কমিশনের অন্যতম বড় দায়িত্ব। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে বর্তমান অনুসন্ধান কমিটির সদস্যদের উপর আস্থা রাখা যায় বলেছেন এই 2 বিচারপতি। সততা প্রমাণ করে থাকে। শামীমা আক্তার, RTV, ঢাকা। দেরিতে হলেও স্কুল কলেজের মতো কমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধী টিকা দেয়া শুরু হলো। সকালে রাজধানীর মিরপুরে জামিয়া সিদ্দিকিয়া নুরানী মহিলা মাদ্রাসায় ছাত্রীদের টিকাদানের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। প্রথম দিন 700 জনকে ফাইজারের টিকা দেওয়া হয়। টিকা পেয়ে খুশি মাদ্রাসার শিক্ষার্থীরা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকা না নেওয়া সবাইকে খুঁজে বের করে এর আওতায় আনা হবে। সাকিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। শুরু হলো কোরআনের পাখিদের টিকা কর্মসূচি। সকালে রাজধানীর মিরপুরের জামিয়া সিদ্দিকিয়া নুরানী মহিলা মাদ্রাসায় ছাত্রীদের দিয়ে শুরু হয় এ কর্মসূচি।
প্রথমে ভয় থাকলেও টিকা নিতে পেরে খুশি মাদ্রাসার ছাত্রীরা। অনেক ভয়ে ছিলাম যে কিভাবে টিকা দিব, পরে মানে ব্যথা ট্যাথা পাবো নাকি, কিন্তু না কোনো সমস্যা হয় নাই, ভালো মতো টিকা দিছি। তো এখন আমাদের আর কোনো ভয় নেই, আর টিকা দেওয়ার পর ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। পরে মিরপুর হাজী আহমেদ আলী মক্কা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসায় শুরু হয় ছাত্রদের টিকা কর্মসূচি। টিকা দেয়ায় সংক্রমণের ফলে মাদ্রাসা বন্ধের আশঙ্কা দূর হবে বলে আশা ছাত্রদের। টিকা দিল এই জন্য আমরা নিশ্চিন্ত হতে পারলাম যে মাদ্রাসা বন্ধ হবে না, আর আমরা কোনো মানে ক্ষতিও আমাদের হবে না। একটা ভয়ের ভিতর ছিলাম, মাশাআল্লাহ এখন নিছি, কোনো সমস্যা হয় নাই। এতদিন আমরা টিকা দিতে পারি নাই, আমরা একটা আতঙ্কের ভিতরে ছিলাম মাদ্রাসা বন্ধ হয়ে যায় কিনা। মাঝে আটকানো ছিলাম, কেউ বন্ধ বাইরে যেতে দিয়েছে না। টিকা কর্মসূচি দেখতে এসে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহসভাপতি বলেন, কারোর মধ্যে টিকা নিয়ে কোনো অনীহা নেই। আমরা স্বতঃস্ফূর্তভাবে টিকা কার্যক্রমে অংশগ্রহণ করতে নিজেরও টিকা নিয়েছি, এবং আমাদের যারা ছাত্র শিক্ষার্থী রয়েছে তারা পারিবারিকভাবে অনেকে টিকা নিয়ে নিয়েছে। যদি অনাগ্রহী বা উৎসাহী না হতো তাহলে তো এই কার্যক্রমে তারা জড়িত হতো না। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা বলেন, শেষ ধাপে বাদ পড়া সকলকে খুঁজে টিকার আওতায় আনা হবে। যে সমস্ত বাচ্চারা স্কুলে যায় না সেই সমস্ত বাচ্চাদেরকে খুঁজে বের করে এখন টিকার আওতায় আনার কর্মসূচি হিসেবেই আমরা এই ধরনের মাদ্রাসা যেগুলো শিক্ষা বোর্ডের অধীন নয় সেগুলোকে খুঁজে বের করে সেখানে টিকা কার্যক্রমটা শুরু করেছি। আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কওমি মাদ্রাসায় আমরা টিকা দেওয়া শুরু করলাম, এটা পর্যায়ক্রমে চলতে থাকবে। এ কর্মসূচির আওতায় সারা দেশে ভাসমান মানুষদেরও কোভিড-19 টিকার আওতায় আনা হচ্ছে। শাকিবুর রহমান, RTV, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গেল 24 ঘন্টায় 29 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 28,589 জনে। একই সময় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে 8,345 জন। এই পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 18,61,532 জনে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 21.50%। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা কমলেও সার্বিক পরিস্থিতিকে নিম্নমুখী বলার সময় হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিটি মৃত্যুই অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, কিন্তু আমরা দেখেছি যে শনাক্তের হার তার বিপরীতে মৃত্যুর সংখ্যাটি কিন্তু এখনো আমরা যেভাবে আশা করি তার চাইতে অনেক বেশি আছে। এই জায়গাটিতে আমাদের মনে হয় সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মেনে চলতে অন্যদেরকে অনুপ্রাণিত করা, উৎসাহিত করা, এই বিষয়টিতে একটু জোর দেবার সময় হয়েছে। রাজশাহীতে কমছে করোনা সংক্রমণ ও মৃত্যু। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় 33% মানুষের করোনা শনাক্ত হয়েছে। একই সময় উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। বন্দরনগরী চট্টগ্রামেও কমছে করোনা আক্রান্তের সংখ্যা। এদিকে সীমান্তের জেলা চুয়াডাঙ্গায় আবারও বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে সংক্রমিত হয়ে এক বৃদ্ধ মারা গেছেন। 17 জনের করোনা শনাক্ত হয়েছে নেত্রকোনায়। অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে মাদ্রাসার শিক্ষার্থী ও ভাসমান মানুষদের আজ থেকে টিকাদান শুরু হয়েছে। বঙ্গবন্ধু সাফারি পার্কে পশু মৃত্যুর ঘটনায় যাদের গাফিলতি কিংবা দায় রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন বন ও পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শন শেষে তিনি এমন হুঁশিয়ারি দেন। গেল জানুয়ারি মাসে কয়েক দফায় 11টি জেব্রার ও একটি বাঘের মৃত্যুর পর সবশেষ বৃহস্পতিবার এক সিংহীর মৃত্যুতে নড়ে চড়ে বসে বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ঘটনা অনুসন্ধানে গঠন করা হয় কমিটিও। এবার খোদ সরেজমিনে তা খতিয়ে দেখতে বন ও পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন যান সেখানে। 5 সদস্যের একটা কমিটি করে দিয়েছি। 10 কার্য দিবসের ভিতরে সেই কমিটি রিপোর্ট প্রদান করবে। আমরা কারো অবহেলা চিহ্নিত হলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। একের পর এক প্রাণী মারা যাচ্ছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। মাত্র 1 মাসের ব্যবধানে মারা গেছে 11টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহ। এর আগেও বাঘ, সিংহ, ক্যাঙ্গারু, জেব্রা সহ নানা প্রাণী মারা গেলেও বিষয়টি গোপন রাখে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক মানের পার্ক হলেও পরিবেশ সহ সার্বিক বিষয় নিয়ে হতাশ দর্শনার্থীরা। গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি রায়হানুল ইসলামের তথ্য ও ছবিতে আরও থাকছে নুসরাত জাহান সিন্থির রিপোর্টে।
2011 সালের 2 ফেব্রুয়ারি গাজীপুর সদরের পিরুজালি এবং শ্রীপুরের বড় রাথুরা মৌজায় প্রায় 64 কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের নির্মাণ কাজ শুরু হয়। 2013 সালে যাত্রা শুরু হয় এ পার্কের। পার্কটিতে বাঘ, সিংহ, ভাল্লুক, হাতি, জেব্রা, জিরাফ, হরিণ, সাপ ও কুমির সহ প্রায় 70 প্রজাতির দেশি বিদেশি পশু পাখি আছে। সম্প্রতি একে একে 11টি জেব্রা, একটি বাঘ ও সিংহের মৃত্যুর ঘটনায় আলোচনায় আসে পার্কটি। এর আগেও মারা গেছে এখানকার অনেক পশু পাখি। করোনা সংক্রমণের আগে লেকে ঘুরে বেড়াতো 200-র বেশি বিদেশি হাঁস। এখন একটি হাঁসও নেই। একসময় ক্যাঙ্গারু থাকলেও অস্তিত্ব নেই একটিরও। মৃত্যুর কোনো সুনির্দিষ্ট কারণও জানাতে পারেনি কর্তৃপক্ষ। এখন আগের চেয়ে প্রাণী কমে গেছে। এখানে 2টো থাকার দরকার, এখানে একটা আছে। এখানে 5টা থাকার দরকার, এখানে 3টা আছে। মাত্র একটা বাঘ, একটা সিংহ, আরো কিছু যাচ্ছিলাম না। দর্শনার্থীদের অভিযোগ, টিকেটের দাম বাড়ালেও পার্কের ভেতরের পরিবেশে কোনো উন্নয়ন হয়নি। পশু পাখিদের যত্ন ও পরিষ্কার পরিচ্ছন্নতায় আছে অবহেলার ছাপ। 150 টাকা বাড়াইছে, বাট হচ্ছে ভিতরে আমাদের যে সার্ভিস দিচ্ছে এটা আগের চেয়ে আরো 50% মেবি কমাইছে। আরো এখানে অনেক জেব্রা আছে, অ্যাশ কালার হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই বোঝা যাচ্ছে যে আরেকটু কেয়ারিংটা বাড়ানো দরকার। সম্প্রতি এতগুলো প্রাণীর মৃত্যুতে পার্কের আগের ব্যবস্থাপনায় রদবদল এসেছে। সবার সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করার কথা জানিয়েছেন নতুন প্রকল্প পরিচালক। এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন দেশে এবং দেশের বাইরে, আমরা তাদের পরামর্শ গ্রহণ করব, তাদের মতামত নিব। তাদের কাছ থেকে পরামর্শ এবং মতামত নিয়ে আমরা এটাকে দীর্ঘমেয়াদে সংরক্ষণের জন্য ব্যবস্থা করব। সাফারি পার্কের মান উন্নয়ন এবং প্রাণীদের রক্ষণাবেক্ষণে কর্মকর্তা কর্মচারীদের আরও আন্তরিক হওয়ার তাগিদ দিয়েছে দর্শনার্থী ও সচেতন মহল। নুসরাত জাহান সিনথি, RTV। ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে গ্রাহক ও উদ্যোক্তারা যেন প্রতারণার শিকার না হয় তার জন্য চালু করা হলো ইউনিক বিজনেস রেজিস্ট্রেশন UBID। প্রাথমিকভাবে 11টি কোম্পানিকে রেজিস্ট্রেশন দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। তিনি জানান, পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা ই-কমার্স গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। যেসব লেনদেনের ক্ষেত্রে আইনি জটিলতা আছে সেগুলো নিষ্পত্তি শেষে সে টাকা ফেরত দেওয়া হবে। শপথ নিলেন নবনির্বাচিত চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি। নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি মিশা সওদাগর। বিকেলে FDC-তে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। দায়িত্ব বুঝে নেওয়ার পর বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন বিভিন্ন পদে নির্বাচিত অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান। গেল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2022-24 মেয়াদের নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়। তাই সাধারণ সম্পাদক পদে জয় পেলেও চেয়ারে বসতে পারছেন না এই নায়ক। FDC-তে এই সিদ্ধান্তের কথা জানান নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান। আমরা আজকে থেকে আগামীতে কিভাবে সুন্দরভাবে সমৃদ্ধিশীল একটা শিল্প সমিতি গড়ে তুলব, একটা শিল্প গড়ে তুলব, সেই ব্যবস্থা আমরা করি। সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণকাল। গেল রাতে নির্বাচনী প্রচার শেষ করেছেন প্রার্থীরা। এই ধাপে দেশের মোট 138টি ইউনিয়নে ভোট হবে। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনে পুলিশ, র্যাব, বিজিবি, আনসারের পাশাপাশি ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। শান্তিপূর্ণ নির্বাচনে ব্যবস্থা নেওয়ার কথা জানায় নির্বাচন কমিশন। সপ্তম ধাপের ভোটের মধ্য দিয়েই ইউপির ধারাবাহিক নির্বাচন শেষ হবে। রাজধানীতে যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পাশাপাশি সিটি কর্পোরেশনের থেকেও অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুরে ঢাকা চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে সচিবালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি আরও বলেন, যে কোনো মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠান অথবা ব্যক্তিগত বাসাবাড়ি সহ সব ধরনের অবকাঠামো নির্মাণ করতে হলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ছাড়াও সিটি কর্পোরেশন থেকে অনুমতি নিতে হবে। সিটি কর্পোরেশনের অনুমতি নিতে গিয়ে যাতে করে কেউ হয়রানির শিকার না হন সে বিষয়ে মেয়রদের সতর্ক থাকতে হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। এছাড়া রাজধানীতে ইস্টার্ন হাউজিং কর্তৃক ভরাটকৃত সব খাল ও জলাশয় উদ্ধারে সিটি কর্পোরেশনকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
রাজধানীর বাসাবাড়িতে চলছে চরম গ্যাস সংকট। মিরপুর, বাসাবো, রামপুরা সহ ঢাকার আশেপাশের এলাকার মানুষ পড়েছেন দুর্ভোগে। সেবা না পেলেও প্রতি মাসে গ্যাস বিল দেয়া সহ বিকল্প জ্বালানির জন্য গুনতে হচ্ছে বাড়তি খরচ। সংকটের বিষয়ে জানতে তিতাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোনো সাড়া পাওয়া যায়নি। রুহুল আমিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন রায়হান শোভন। কিছুক্ষণ পরপর রান্নাঘরে উকি দেওয়া যেন নগরবাসীর অভ্যাসে পরিণত হয়েছে। কখন গ্যাস আসবে এ নিয়ে সবার কপালে চিন্তার ভাঁজ। সাধারণত সকালবেলা কর্মজীবীদের কাজে যাওয়ার তাড়া থাকে, কম বেশি সবাই ঘর থেকে নাস্তাটা করে বের হন। অনেকেই আবার দুপুরের খাবারটাও বাসা থেকে আনেন। তবে এই সংকট যেন সব রুটিনই এলোমেলো করে দিয়েছে। রাজধানীর মিরপুরের বাসিন্দা রেশমা বেগম স্বামী সন্তানের জন্য সকালের খাবার প্রস্তুত করতে সব আয়োজন নিয়ে বসে আছেন, কিন্তু গ্যাস সংকটে চুলা জ্বালাতে না পেরে চোখে মুখে বিরক্তির ছাপ। এ যুদ্ধ যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বাবুরাবু তো না খেয়ে অফিসে চলে গেছে, বাচ্চাদের এখনো খাবার দিতে পারিনি। আজানের টাইমে উঠে করা লাগে, আমরা কাজে যাবো না রান্দালে তাড়াহুড়া করুম। গার্মেন্টস থেকে কাজে থেকে আইসা তখন রান্না বাড়া কইরা আবার পরের দিন কাজে যাওয়া অনেক কষ্ট হয়। রান্না করতে না পেরে বাধ্য হয়েই প্রায় অলিগলির দোকান থেকে খাবার আনতে হয়। টানাটানির সংসারে এ যেন বাড়তি বিড়ম্বনা। রেশমার মতো ভোগান্তির শিকার রাজধানীর খিলগাঁও, বনশ্রী, রামপুরা, মোহাম্মদপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ি, উত্তরা সহ বেশিরভাগ এলাকার মানুষ। খাবার দাবার করতে কষ্ট হয়, রান্না করতে কষ্ট হয়ে যায়, গ্যাস নাই, কেমনে পাক করবো। আজকে রান্না করে কালকে গরম করে খাওয়া হয়, অনেক সময় নষ্ট হয়ে যায়। গ্যাস সংকটে উঁচুতলার মানুষের জীবনেও অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, নষ্ট করেছে স্বাভাবিক জীবনের ছন্দ। সারাদিন কোনো গ্যাস থাকে না, আমাদের রান্না বান্না নাস্তা কোনো কিছুই করতে পারে না। হোটেলে খেতে হচ্ছে, হোটেলে খেতে খেতে অলরেডি অসুস্থই হয়ে গেছে। গ্যাসের বিল তো ঠিকই দেই আমরা, গ্যাসের বিল তো কম নেয় না। গ্যাসের অভাব নগরবাসীর ঘুম হারাম করলেও কুম্ভকর্ণের ঘুমে সেবাদানকারী প্রতিষ্ঠান তিতাস। সংকট সমাধানের বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও এমডির বক্তব্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন তিতাসের ভুলের খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। বর্তমানে যে বড় আকারের সংকটটা দেখা দিয়েছে, এইটার কারণ মূলত গ্যাসীয় স্থানীয় উৎপাদন কমে যাওয়া একদিকে, এবং অপরদিকে যে এলএনজি সরবরাহটা সেটাও কমে যাওয়া। উৎপাদন না বাড়ালে ভবিষ্যতে গ্যাস সংকট আরও বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। রায়হান শোভন, আরটিভি, ঢাকা। রাজধানীর গুলিস্তান জাকের সুপার মার্কেটের ছাদ থেকে ফেলে দিয়ে এক ব্যবসায়ীকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ফিরোজ আহমেদ সহ 6 জন গ্রেপ্তার হয়েছেন। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে র্যাব জানায়, ঢাকা দক্ষিণ সিটির জাকের সুপার মার্কেটে আসামিরা বাহিনী গড়ে তুলে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাত। মামলাটির তদন্তভার র্যাবকে দেওয়ার দাবি জানিয়েছেন বাদী। আরও জানাচ্ছেন এয়ার বাদল। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, আহত ব্যবসায়ী রাকিব শেখকে ছাদ থেকে ফেলে দেওয়ার আগে ফিরোজ আহমেদ ও তার সহযোগীরা ভুক্তভোগীকে ভয়ভীতি দেখাচ্ছেন। এ সময় রাকিব শেখ পালানোর চেষ্টা করলে ফিরোজ ও তার সহযোগীরা ধাওয়া করে ছাদ থেকে ফেলে দেন। আহত রাকিব ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় রাজধানীর বংশাল থানায় ফিরোজ আহমেদ সহ 18 জন এবং অজ্ঞাত 20 থেকে 30 জনকে আসামি করে মামলা করা হলে র্যাব 6 আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বাকি আসামিরা হলেন হুমায়ুন কবির বিটু, মোহাম্মদ নাসির উদ্দিন, মাহমুদুল হাসান রাসেল, মোহাম্মদ ফরিদউদ্দিন ভূঁইয়া ওরফে ছোট ফরিদ এবং আলম শিকদার। জানিবে প্রথম আসামি, তিনি একটি ত্রাসের রাজত্ব তৈরি করেছিলেন। সেখানে চাঁদাবাজির থেকে দোকানিদের মারধর করা, বিভিন্ন রকমের কর্মকাণ্ড তিনি করতেন এবং সর্বশেষ তার এই ঘটনার কারণে ভিকটিম অনেকটা মৃত্যুর মুখে পড়ে। মামলার বাদী ভিকটিমের ভাই রকিব শেখ জানান, এর আগেও রাকিবকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করেন ফিরোজ ও তার সহযোগীরা। এটা তদন্ত করবে র্যাব, আমি ওই আপনার বংশাল থানা কোনো প্রশাসনের কাছে না, আমি চাই র্যাব সদস্য এটি তদন্ত করুক। এআর বাদল, আরটিভি। বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট পীর হাবিবুর রহমানের মরদেহে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠন সহ সব স্তরের মানুষ। সকালে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে সেখানে শ্রদ্ধা জানান তারা। এরপর তার জানাজা অনুষ্ঠিত হয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। তার নিজ প্রতিষ্ঠান বাংলাদেশ প্রতিদিনে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় তার নিজ বাড়ি সুনামগঞ্জে।
বিস্তারিত জুবায়ের সানি রিপোর্টে। বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান শুক্রবার সন্ধ্যায় স্ট্রোক করলে তাকে রাজধানীর ল্যাবেইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা 4টায় তিনি মারা যান। পীর হাবিবুর রহমানের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। পীর হাবিবুর রহমান একজন পেশাদার সাংবাদিক ছিলেন। তার মৃত্যুতে সাংবাদিক জগতে অপূরণীয় ক্ষতি হলো বলে মন্তব্য করেন রাজনৈতিক নেতারা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যারা আমরা আছি, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি। কারণ পীর হাবিব উনি একজন আপাদমস্তক দক্ষ সাংবাদিক, সাহসী, সত্যবাদিতা সবসময় আমাকে বিমোহিত করেছে। আর তার সহকর্মীরা বলেন পীর হাবিবের শূন্যস্থান পূরণ হবার নয়। পীর হাবিবের সবচেয়ে ভালো দিক যেটা ছিল সেটা হলো তিনি অকপটে বলতে পারতেন, লিখতে পারতেন। সাংবাদিক হিসাবে আমরা একজন অকুতুভয় সাংবাদিককে হারিয়ে আমরা আজকে সমবেদনা জানাচ্ছি। আমরা সাংবাদিকরা তার সঙ্গে তাদের পরিবারের সঙ্গে আছি এবং ভবিষ্যতে থাকব। পরে 1:10 মিনিটে জাতীয় প্রেস ক্লাবে জানাজা শেষে শ্রদ্ধা নিবেদন করেন দীর্ঘদিনের সহকর্মীরা। এরপর তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় পীর হাবিবুর রহমানের কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। বাবার জন্য তো আপনারা দোয়া করবেন দেশবাসীর কাছে। আর কোন আপনারা সব বিভেদ সবকিছু ভুলে ঠিক আছে ওনাকে সবকিছু ঊর্ধ্বে রেখে মাফ করে ওনার জন্য খালি দোয়া। সেখানে শ্রদ্ধা জানানো শেষে মরদেহ সুনামগঞ্জে নিজ বাড়িতে নেওয়া হয়। সোমবার বাদ জোহর সেখানে দাফনের কথা রয়েছে। জুবায়ের সানি, RTV, ঢাকা। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড PIBLL তাদের চলমান কর্মকাণ্ড, সাফল্য ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। সকালে বনানীতে কর্পোরেট অফিসে মিট দ্য প্রেস আয়োজনের মাধ্যমে গ্রাহকদের বিভিন্ন পরিষেবা যেমন ইস্যু ম্যানেজমেন্ট, কর্পোরেট অ্যাডভাইজারি, ট্রাস্টি সেবা, বন্ড সেবা সহ চলমান কর্মকাণ্ড তুলে ধরেন। মিট দ্য প্রেসে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও CEO তাবারক হোসেন ভূঁইয়া, চিফ অপারেটিং অফিসার খন্দকার রায়হান আলী, মার্কেট অপারেশন হেড নাবিলা রহমান, হেড অব রিসার্চ HA মামুন সহ কোম্পানির অন্যান্য কর্মকর্তারা। শুধু প্রতিভা প্রদর্শনের সুযোগ নয়, শীর্ষ প্রতিযোগিতার জন্য সর্বমোট 1 কোটি টাকা মূল্যমানের পুরস্কার নিয়ে শুরু হওয়া টফি স্টার সার্চ অবশেষে পেল তাদের সেরা 11 জন। জনপ্রিয় মোবাইল ফোন অপারেটর কোম্পানি বাংলালিংকের তত্ত্বাবধানে শুরু হওয়া এই টফি স্টার সার্চে নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন বিষয়ের উপর পারফর্ম করেছেন প্রতিযোগীরা। ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফির আয়োজনে চলা দেশের সবচেয়ে বড় ট্যালেন্ট হান্ট শো এই টফি স্টার সার্চ। প্রতিযোগীরা বলছেন টফি স্টার সার্চ এসে ভিন্ন রকম অভিজ্ঞতার সাথে পরিচিত হয়েছেন তারা। অভিভাবকরা বলছেন কোটি টাকার পুরস্কার পেয়ে অনেকটাই বদলে গেছে তাদের সন্তানদের জীবন। পুরো সম্মানটা পাবে সেটা দিয়েও সামনের দিকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এর সিলেট পর্ব শুরু হচ্ছে কাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর 12:30টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স লড়বে ফরচুন বরিশালের বিপক্ষে। 6 ম্যাচে 4 জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ইমরুল কায়েসের কুমিল্লা। 1 ম্যাচ বেশি খেলে সমান জয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে সাকিবের বরিশাল। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। 6 ম্যাচে 1 জয়ে মোসাদ্দেকের সিলেটের অবস্থান তলানিতে। সমান ম্যাচে 3 জয়ে চতুর্থ স্থানে মুশফিকের খুলনা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 5:30টায়। ম্যাচ ফিক্সিং ও বেটিংয়ে জড়িত সাবেক সভাপতি সহ কর্মকর্তা ও খেলোয়াড়দের ফিফা নিষিদ্ধ করায় স্বাগত জানালো আরামবাগ ক্রীড়া সংঘ। একই সঙ্গে ক্লাবের মানহানি হওয়ায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার কথা জানান সাধারণ সম্পাদক ইয়াকুর আলী। এদিকে চলমান প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিং সহ যে কোনো অনিয়মের বিরুদ্ধে সতর্ক থাকার কথা জানালো বাফুফে। বিস্তারিত অরণ্য গফুরের রিপোর্টে। ঘরোয়া ফুটবলে বিভিন্ন সময় ফিক্সিংয়ের কথা শোনা গেলেও প্রমাণের অভাবে পার পেয়ে গেছে বেশিরভাগ অভিযুক্ত। তবে এবার ছাড় পেল না আরামবাগ ক্রীড়া সংঘ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে 2020-21 মৌসুমে ম্যাচ ফিক্সিং, জুয়া, খেলায় প্রভাব বিস্তারের দায়ে তৎকালীন সভাপতি মিনহাজ সহ 4 কর্মকর্তাকে আজীবন, 2 কর্মকর্তাকে 10 বছর এবং 14 খেলোয়াড়কে 1 থেকে 3 বছর নিষিদ্ধ করেছে ফিফা। ক্লাবকে আগেই 1 বছরের জন্য নিষিদ্ধ করেছে
দেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাফুফে। এতে ঐতিহ্যবাহী ক্লাবটির সুনাম ক্ষুণ্ণ হলেও শাস্তিপ্রাপ্তরা ক্লাবের সংগঠক নয় বলে উল্লেখ করলেন বর্তমান সাধারণ সম্পাদক। যাদের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে সেহেতু ওরা আমাদের ক্লাবের কেউ ছিল না, তারা ডোনার হিসাবে আসছিলেন, মিনহাজ আবদিন মিনহাজ এবং যার দোসররা ছিলেন, তাদের শাস্তি হয়েছে, সেটা আমরা আনন্দিত। এবং আমরা স্থানীয় আদালতে মিনহাজের বিরুদ্ধে মামলাও করেছি। অনেক নিরীহ খেলোয়াড় অসাধু চক্রটির লোভের বলি হয়েছেন বলে দুঃখবোধ করছেন ইয়াকুব আলী। তবে শকুনের চোখ থেকে দেশের ফুটবল অঙ্গন যে পুরোপুরি নিরাপদ নয় সেটা মাথায় রাখার কথা জানান আবু নাইম সোহাগ। ম্যাচের পবিত্রতা রক্ষা করার জন্য আমরা সবাইকে রিকোয়েস্ট করেছি যে আমরা সবাই যেন আসলে ফেয়ার প্লে এবং ম্যাচের ইন্টিগ্রিটিটা বজায় রাখার জন্য যা যা করা দরকার সেগুলো যেন আমরা করি। যে কোনো সময় যে কোনো প্রকার থ্রেট বা যে কোনো প্রকার প্রপোজাল বা ম্যাচ ম্যানিপুলেশন করার যে কোনো প্রকার তথ্যপাত্র কারো কাছে যদি থাকে, তারা কিন্তু সপ্তাহে 7 দিন 24 ঘন্টা যে কোনো সময় বাফুফে নির্দিষ্ট অফিসিয়ালের সাথে যোগাযোগ করতে পারবে। কথার চেয়ে অবশ্য বাস্তব পদক্ষেপ দেখতে চান দেশের ফুটবল ভক্তরা। অরণ্য গফুর, RTV, ঢাকা। কক্সবাজারে শুরু হলো 15 দিন ব্যাপী রাখাইন ক্রীড়া উৎসব। শহরের বাহারছড়া মুক্তিযুদ্ধ মাঠে ক্রীড়া উৎসবটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল। কক্সবাজার রাখাইন ক্রীড়া সংঘের সভাপতি মং ছেন রাখাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক কর্মকর্তা ইকবাল বিন আনোয়ার ডন, ট্যুরিস্ট পুলিশের সহকারী SP মিজানুজ্জামান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিমউদ্দিন সহ কক্সবাজারের ক্রীড়াপ্রেমিকরা। উদ্বোধনী দিনেই ফুটবলে বৌদ্ধ মন্দির ক্যাংপাড়া ক্লাব 2-0 গোলে রাখাইন ফুটবল ক্লাবকে পরাজিত করে। এছাড়া রয়েছে ক্রিকেট, জল কেলি, ফানুস উত্তোলন, রাখাইনদের নিজস্ব খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ক্রীড়া উৎসবের মিডিয়া পার্টনার RTV। ভার্চুয়াল শুটিং গেমের মজা যদি বাস্তবে পাওয়া যেত তাহলে কেমন হতো? অবাক হচ্ছেন? ভার্চুয়াল গেমের অ্যাডভেঞ্চার আর থ্রিলারের স্বাদ এখন বাস্তবেই মিলবে, তাও আবার রাজধানীতে। বিশ্ব পেইন্ট বল গেমস নামে পরিচিত এই খেলার আয়োজন করেছে গ্রাউন্ড জিরো। বাকিটা দেখুন শাকিবুর রহমানের রিপোর্টে। ছবি তুলেছেন আবুল হাসান। প্রস্তুতি দেখে মনে হতেই পারে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে সৈন্যরা, তবে এটি আসল যুদ্ধ নয়, যুদ্ধের আদলে তৈরি এক ধরনের খেলা। অনলাইনে এমন গেমসের সাথে পরিচিত অনেকেই, তারই বাস্তব স্বাদ পেতে পেইন্ট বল নামে এই খেলার শুরু। প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করা যায় শুরুতে সেই পরিকল্পনা করতে হয়। যুদ্ধের ময়দানের আদলেই প্রতিপক্ষকে খুঁজে বুলেট ছুঁড়ে খতম করাই এই খেলার বিশেষত্ব। বিদেশে পেইন্ট বল আরও আগে চালু হলেও এখন রাজধানীতে সেই সুযোগ মিলছে। বসুন্ধরা আবাসিক এলাকায় দেশের একমাত্র পেইন্ট বল সেন্টার গ্রাউন্ড জিরো। পেইন্ট বল মূলত প্রতিযোগিতামূলক খেলা, যেখানে বন্দুকে বুলেট ভরে প্রতিপক্ষকে ঘায়েল করতে হয়। সরাসরি এমন গেমে অংশ নিতে পেরে খুশি গেমাররাও। কখনো এরকম ফিল্ডে খেলা হয়নি, আগে ভার্চুয়ালি খেলছি, এখন মানে খুব মনে হচ্ছে যে আমি আসলেই যুদ্ধ করছি। ফেসবুকে এটা পাই যে ফেসবুকের পেজ আছে, বাংলাদেশে শুরু হয়েছে, অনেক শুরু ছিল, বাট গ্রাউন্ডটা ভালো লাগে, এই যে আসলে ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে খেলা। বন্ধুরা দল বেঁধে এসে নিজেদের মধ্যে প্রতিপক্ষ বানিয়ে খেলতে পারা বেশ মজার, বলছে অংশগ্রহণকারীরা। ফ্রেন্ডরা সবসময় একসাথে ফোনে বা পিসিতে খেলি, কিন্তু এভাবে যে লাইভ খেলে একজনকে গুলি করা বা আমার গায়ে গুলি লাগতেছে, সাধারণত আমরা গেমে যেভাবে খেলি সেভাবে অনেকটা ওরকম ফিলই দিছে রিয়েল লাইফে, যেটা আমরা এখন নিজেরা এক্সপিরিয়েন্স করতেছি। এই গেমটিতে সর্বনিম্ন 6 জন থেকে সর্বোচ্চ 10 জন খেলতে পারে। জনপ্রতি খরচ 200 টাকা। আয়োজকরা বলছেন ভবিষ্যতে অন্যান্য খেলার মতো পেইন্ট বলকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চান তারা। আগে থেকে বুকিং করাটা একটু প্রেফার করে থাকি। গেম ডিউরেশনটা ইউজুয়ালি 15 থেকে 30-35 মিনিট চলে, এটা হচ্ছে প্লেয়ারদের উপর ডিপেন্ড করে। শুধু পেইন্ট বল নয়, এখানে খেলা যাবে ফুটবল ম্যাচ। সকাল 6:30 থেকে রাত 11টা পর্যন্ত ফুটবল খেলার সুযোগ রয়েছে। আমরা যারা খেলা থেকে বঞ্চিত, কারণ দেখা যাচ্ছে যে সব জায়গায় কোনো না কোনো একটা বাধা সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছে। ঢাকার মধ্যে আসলে এত কম খরচে এত ভালো একটা আয়োজন আসলে পাওয়া যায় না। অফসাইড নামে এই ফুটবল মাঠের আয়োজক বলেন, ঢাকায় মাঠের অভাব ঘোচাতেই তাদের এই আয়োজন। আমরা পার টিমে 5% খেলা প্রেফার করি, বিকজ আমাদের ফিল্ডে যেটা 5 aside, সো 5v5 খেলে 10 জন খেলে ফিল্ডটাতে মোটামুটি কমফোর্টেবল ভাবে খেলা যায়। এছাড়াও বিলিয়ার্ড গেমসের আয়োজন আছে গ্রাউন্ড জিরোতে, আর ভোজন বিলাসীদের জন্য রয়েছে খাবার ব্যবস্থা।
সাকিবুর রহমান, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদে এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।